হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করছি ভালো আছো। এর আগের এপিসোডে আমরা হাইড্রোজেনের প্রস্তুতি দেখেছিলাম, আমরা ল্যাবরেটরি প্রিপারেশন এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন দেখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের ধর্ম। দেখো, হাইড্রোজেনকে ডাইহাইড্রোজেন বলা যায় এইটুকু নিশ্চিত। তোমরা ডাইহাইড্রোজেন কেন বলা যায়? কারণ হাইড্রোজেন যে অণুটা তৈরি হয়েছে সেটা দুটো হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে তৈরি, সেই জন্য এটাকে আমরা ডাইহাইড্রোজেনও বলতে পারি। সিম্পল করে আমরা সরল করে এটাকে হাইড্রোজেন বলি। তো হাইড্রোজেন ডাইহাইড্রোজেন একই ব্যাপার। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের ধর্ম। দেখো, হাইড্রোজেনের ধর্ম, এই হাইড্রোজেনের ধর্মের মধ্যে আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের মধ্যে আমরা কি পাবো? ভৌত ধর্মের মধ্যে আমরা পাই তার তার মানে কোনো রং আছে কিনা, তার কোনো গন্ধ আছে কিনা, তার ভৌত অবস্থাটা কি, সেইগুলো আমরা ভৌত ধর্মের মধ্যে পাই। তো হাইড্রোজেনের আমরা প্রথমে যেটা করব ভৌত ধর্ম। দেখো, হাইড্রোজেনের ভৌত ধর্মের মধ্যে আমি প্রথমে যেটা লিখছি যে হাইড্রোজেন হলো বর্ণহীন, কোনো বর্ণ নেই, গন্ধহীন, কোনো গন্ধ নেই, স্বাদহীন, কোনো স্বাদ নেই, স্বাদহীন গ্যাস। এটা হাইড্রোজেনের প্রথম ভৌত ধর্মের মধ্যে আমি লিখলাম, ওই বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। এবং এটা সবথেকে হালকা মৌল। এটা আমি এর আগেও বলেছি যে সবচেয়ে হালকা, যে পর্যায় সারণীতে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। কারণ এর পরমাণু ক্রমাঙ্ক 1, পরমাণু ক্রমাঙ্ক 1 মানে এখানে প্রোটন সংখ্যা কেবলমাত্র একটা। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সবথেকে হালকা মৌল কিন্তু হাইড্রোজেন, এটা আমরা বলতে পারি। যে আর দ্বিতীয় বলতে পারি এটা দ্বিপরমাণুক গ্যাস, মানে এটা দুটো পরমাণু দিয়ে এই গ্যাসটা তৈরি হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক আমরা এটা বলতে পারি দ্বিপরমাণুক গ্যাস। কেন দ্বিপরমাণুক বুঝতে পারছো? যে দুটো পরমাণু দিয়ে এই হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে, এই জন্য দ্বিপরমাণুক গ্যাস আমরা বলছি। আচ্ছা, এটা হচ্ছে অধ্রুবীয়। অধ্রুবীয় হওয়ায় এটা কিন্তু জলে অদ্রাব্য। অধ্রুবীয় কেন? কারণ এর কোনো পোল নেই, অধ্রুবীয়। এটা অধ্রুবীয়, নন পোলার, অধ্রুবীয়। আর আমরা জানি অধ্রুবীয় যে গ্যাসগুলো হয় সেগুলো হচ্ছে জলে অদ্রাব্য হয়। সুতরাং অধ্রুবীয় এবং অধ্রুবীয় হওয়ায় জলে দ্রাব্যতা খুব কম, একদম অদ্রাব্য না, জলে দ্রাব্যতা খুব কম, জলে দ্রাব্যতা খুব কম, জলে দ্রাব্যতা খুব কম। অধ্রুবীয় কেন জানো তো? কারণ এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন এর মধ্যে তো কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, মানে ইলেকট্রোনেগেটিভিটি দুটোই তো হাইড্রোজেন পরমাণু। আর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি না আসে, সমযোজী বন্ধনে যে দুটো পরমাণু যুক্ত আছে, তাহলে তার মধ্যে কোনো পোল সৃষ্টি হয় না, অর্থাৎ তার মধ্যে কোনো মানে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয় না। সেই জন্যে এটাকে আমরা বলবো অধ্রুবীয়, মানে এর মধ্যে কোনো পোল নেই, নন পোলার। তো অধ্রুবীয় হওয়ায় যারা অধ্রুবীয় তারা কিন্তু জলে দ্রাব্যতা তাদের খুব কম হয় বা একেবারেই অদ্রাব্য হয়। আর এটা অধ্রুবীয় হওয়ায় জলে দ্রাব্যতা এর খুব কম। আর এর গলনাঙ্ক স্ফুরণাঙ্ক খুব কম। এর হাইড্রোজেনের যদি কঠিন ফর্মে নিয়ে আসো, সেই কঠিন ফর্মের যে গলনাঙ্কটা, সেই গলনাঙ্কটা কত? গলনাঙ্কটা হচ্ছে 13.8 কেলভিন, 13.8 কেলভিন। আর স্ফুটনাঙ্ক মানে হাইড্রোজেনকে যদি তুমি তরল ফর্মে নিয়ে আসো, তরলটা তো ফুটে গ্যাসে পরিণত হবে, সেই টেম্পারেচারটা কত? সেই টেম্পারেচারটা হচ্ছে 20.4 কেলভিন, 20.4 কেলভিন। মুখস্থ রাখার প্রয়োজন নেই, জাস্ট এটা জেনে রাখো। এর ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে, এর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ইএন, এই মানটা হচ্ছে 2.1। সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের, সেটা হচ্ছে পাউলিং স্কেলে, এবং তোমরা জানো যে ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি সর্বোচ্চ, এবং সেই ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 4 পাউলিং স্কেলে। সেই অর্থে যদি এখানে ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের যদি 2.1 হয়, সুতরাং হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশ কম বলেই ধরতে হবে। সুতরাং হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম। এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেনের ভৌত ধর্ম। এই কটা জিনিস তোমরা ভালো করে করবে। ভৌত ধর্ম নিয়ে তেমন কিছু প্রশ্ন কোনোদিনই তেমন আসে না, জাস্ট তোমার নিজের জানার জন্য এইটুকু জানা। এবার আমরা করব রাসায়নিক ধর্ম। দেখো, আমরা এরপরে যে টপিকটা করব সেটা হচ্ছে হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম মানে কেমিক্যাল প্রপার্টিস, এখানে অনেকগুলো বিক্রিয়া হবে। আমরা এর পরের যে ধর্মটা করব সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। দেখো, রাসায়নিক ধর্ম তো হাইড্রোজেন
হাইড্রোজেনের তোমাকে দেখতে হবে হাইড্রোজেন মানে হাইড্রোজেনের অণুটা কীরকমভাবে আছে। হাইড্রোজেন অণুটা আছে এইচ সিঙ্গেল বন্ড এইচ, এইভাবে তো হাইড্রোজেন অণুটা আছে। তো এইখানে যে বন্ধনটা আছে, এই বন্ধন বিভাজন শক্তিটার উপর কিন্তু কোনো একটা অণুর রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা নির্ভর করে। ধরো এই বন্ধন বিভাজন শক্তিটা মানে এই বন্ধন ভাঙার শক্তিটা যদি কম হয়, তাহলে তো এই হাইড্রোজেনটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। আর হাইড্রোজেন যখন পারমাণবিক অবস্থায় আসবে, পরমাণুটাই তো বিক্রিয়া করে। সুতরাং এক্ষেত্রে যদি বন্ধন বিভাজন শক্তিটা যদি কম হয়, তাহলে এই হাইড্রোজেন খুব ভালো সক্রিয় হবে। আর এই বন্ধন বিভাজন শক্তি যদি খুব বেশি হয়, তাহলে এটা খুব সহজে ভাঙবে না। আর না ভাঙলে, এই অণুটা যদি সহজে না ভাঙে, তাহলে পরমাণুতে পরিণত হবে না। আর পরমাণুতে পরিণত না হলে বিক্রিয়া তেমনভাবে হবে না। সুতরাং কোনো একটা অণুর যে রাসায়নিক সক্রিয়তার কিসের উপর নির্ভর করে? রাসায়নিক সক্রিয়তা নির্ভর করে যে তাদের যে বন্ধন বিভাজন শক্তিটা কতটা। বন্ধন বিভাজন শক্তি যদি কম হয়, তাহলে তারা খুব সহজে ভাঙবে, পারমাণবিক অবস্থায় আসবে এবং খুব সহজে বিক্রিয়া করবে। আর যদি বন্ধন বিভাজন শক্তিটা খুব বেশি হয়, তাহলে পারমাণবিক অবস্থায় আসতে পারবে না এবং বিক্রিয়া করবে না। হাইড্রোজেনের এই সিঙ্গেল বন্ডের যে পারমাণবিক বন্ধন বিভাজন শক্তি, হাইড্রোজেনের এই একটা অণুর এই যে সিঙ্গেল বন্ড এই রেসপেক্টে এর যে বন্ধন বিভাজন শক্তিটা, এটা অন্য যে কোনো মৌলের পরমাণুর যে সিঙ্গেল বন্ডের যে বন্ধন বিভাজন শক্তি, তার থেকে হাইড্রোজেনের এই বন্ধন বিভাজন শক্তিটা বেশি। ধরো আমি যেটা বলতে চাই, ধরো ক্লোরিনের মধ্যে Cl2, এর মধ্যে কী এরকম আছে, Cl বন্ধন আছে। তো এই বন্ধন বা F2-এর মধ্যে কীরকম বন্ধন আছে, FF বন্ধন আছে। তো যে কোনো ধরো এর রেসপেক্টে এই সিঙ্গেল বন্ডের রেসপেক্টে এই হাইড্রোজেন যদি সিঙ্গেল বন্ডের বন্ধন বিভাজন শক্তিটা ক্যালকুলেশন করা যায়, তাহলে হাইড্রোজেনের বন্ধন বিভাজন শক্তিটা সিঙ্গেল বন্ডের রেসপেক্টে খুব বেশি। এবং হাইড্রোজেনের বন্ধন বিভাজন শক্তি যেহেতু খুব বেশি, সুতরাং এরা কিন্তু সাধারণ উষ্ণতায় এরা কিন্তু নিষ্ক্রিয়। সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন কিন্তু নিষ্ক্রিয়, কারণ হাইড্রোজেনের এই বন্ধন বিভাজন শক্তিটা খুব বেশি। মানে একদম হাইয়েস্ট যদি তুমি সিঙ্গেল বন্ডের রেসপেক্টে যদি ক্যালকুলেশন করো, তাহলে দুটো হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন বিভাজন শক্তিটা, সেটা হচ্ছে সবথেকে বেশি। আর সবথেকে বেশি বলে এর হাইড্রোজেন কিন্তু সাধারণ তাপমাত্রায় এ কিন্তু নিষ্ক্রিয়, এর কিন্তু ততটা সক্রিয় নয়। সুতরাং আমরা বলতে পারি যে হাইড্রোজেন সাধারণ তাপমাত্রায় যথেষ্ট স্থিতিশীল। সুতরাং হাইড্রোজেন আমরা বলতে পারি যেহেতু হাইড্রোজেন যেহেতু এইচএইচ বন্ধন বিভাজন শক্তি, খুব বেশি মানে হাইয়েস্ট, খুব বেশি, তাই হাইড্রোজেন সাধারণ তাপমাত্রায় নিষ্ক্রিয় প্রকৃতির। নিষ্ক্রিয় প্রকৃতির। হ্যাঁ, যদি টেম্পারেচার তুমি বাড়ালে তোমার টেম্পারেচার বাড়ালে কিন্তু এই বন্ধনটা ভাঙবে এবং সহজে এরা পারমাণবিক অবস্থায় আসবে এবং বিক্রিয়া করবে। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় এরা নিষ্ক্রিয় প্রকৃতির, কিন্তু যদি উচ্চ উষ্ণতায় করো, তাহলে কিন্তু এদের সক্রিয়তা কিন্তু বাড়বে, হাইড্রোজেনের সক্রিয়তা কিন্তু বাড়বে। অর্থাৎ হাইড্রোজেনের বিক্রিয়াগুলো সাধারণত উচ্চ উষ্ণতায় বা হাই টেম্পারেচারে হয়ে থাকে। বুঝতে পারলে? এবার দেখো যেটা আমরা করবো, এবার হাইড্রোজেন যখন পারমাণবিক অবস্থায় আসবে, অর্থাৎ হাইড্রোজেনের যখন একটা পরমাণু নিয়ে আমি চিন্তা করব, হাইড্রোজেন অণুরূপে আছে, অণুকে ভেঙে তুমি পারমাণবিক অবস্থায় যখন আসবে, তখন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s1। অর্থাৎ এখানে এস কক্ষকে একটা ইলেকট্রন পড়ে আছে। এস কক্ষকের স্টেবিলিটি কখন আসে? দুটো ইলেকট্রন আসলে এস কক্ষকের স্টেবিলিটি আসে। সুতরাং এই এইচটা কিন্তু যখন পারমাণবিক অবস্থায় যখন আসবে, তখন এ কিন্তু খুব ভালো সক্রিয়, কারণ এখানে কিন্তু এস কক্ষকের, এটা তো 1s কক্ষকে কেবলমাত্র একটা ইলেকট্রন আছে। এখানে এ যদি আরেকটা কারোর সঙ্গে যদি বন্ড করতে পারে, তাহলে এখানে 1sটা পুরো ফিল আপ হয়ে যাবে। 1s কক্ষকে যদি দুটো ইলেকট্রন আসে, তাহলে 1s কক্ষকটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, এবং পুরোপুরি যদি ফিল আপ হয়ে যায়, তাহলে সেখানে স্টেবিলিটি আসবে। সুতরাং হাইড্রোজেন যখন পারমাণবিক অবস্থায় আছে, তখন এর কিন্তু খুব ভালো রকম সক্রিয়, কারণ এখানে এদের ইলেকট্রন বিন্যাস 1s1। এ সহজেই চাইবে যে এস কক্ষকটাকে দুটো করতে, ফিল আপ করতে। আর ফিল আপ করার জন্য
হাইড্রোজেন পারমাণবিক অবস্থায় খুব কিন্তু সক্রিয়। তাহলে আমরা এটা বলতে পারি যে হাইড্রোজেন পারমাণবিক অবস্থায় এ কিন্তু অত্যন্ত সক্রিয়। এই হাইড্রোজেন পারমাণবিক অবস্থায় খুব সক্রিয়, পারমাণবিক অবস্থায় খুব ভেরি রিঅ্যাক্টিভ হাইড্রোজেন। নিশ্চয়ই বুঝতে পারলে? তো এই হচ্ছে হাইড্রোজেন রাসায়নিক ধর্ম। প্রথমত জেনে রাখবে, হাইড্রোজেন যখন অণুরূপে আছে তখন সেই হাইড্রোজেনের অণু অবস্থাতে তোমাকে কিন্তু হাই টেম্পারেচার প্রয়োগ করতে হবে, কারণ হাইড্রোজেনের বন্ধবিভেদন শক্তিটা খুব বেশি। তারপর যখন পারমাণবিক অবস্থা আছে তখন কিন্তু হাইড্রোজেন খুব সক্রিয় হয়ে যাবে, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি তার খুব বেশি হয়ে যাবে, কারণ এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, এখানে এস কক্ষকটা অর্ধপূর্ণ থাকে। এস কক্ষকটা যদি তুমি পেয়ে যাও, আরেকটা ইলেকট্রন যদি পেয়ে যায় এস কক্ষকটা, তাহলে পূর্ণ হয়ে যায়। তাহলে সেই ইলেকট্রনটা আসবে কোথা থেকে? বাইরের সঙ্গে কারোর সঙ্গে বন্ধন করতে হবে। সুতরাং হাইড্রোজেন কিন্তু খুব সক্রিয়, পারমাণবিক অবস্থায় খুব সক্রিয় হবে। এবার হাইড্রোজেন কী কী বিক্রিয়া দেখায় দেখো একটু, যে হাইড্রোজেন কোন কোন বিক্রিয়া দেখায়। আমরা প্রথমে করব দহন বিক্রিয়া। রাসায়নিক ধর্মের মধ্যে আমরা প্রথমে করব দহন বিক্রিয়া। দহন মানে কম্বাসন, ইংরেজিতে বললে কম্বাসন। হাইড্রোজেন দহনের সহায়ক নয়, হাইড্রোজেন নিজে দাহ্য। হাইড্রোজেনকে তুমি যদি বাতাসের মধ্যে উত্তপ্ত করো, বাতাসের মধ্যে তুমি যদি হাইড্রোজেনকে তুমি গ্যাস জ্বালাও, তাহলে হাইড্রোজেন কিন্তু নিজে নীল শিখায় জ্বলবে অক্সিজেনের মধ্যে, বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে। কিন্তু হাইড্রোজেন দহনের সহায়ক নয়, অর্থাৎ কোনো জিনিসকে সে জ্বালাতে পারবে না, নিজে জ্বলবে। সুতরাং হাইড্রোজেন আমরা বলতে পারি যে হাইড্রোজেন দহনের ক্ষেত্রে আমরা বলতে পারি হাইড্রোজেন নিজে দাহ্য। হাইড্রোজেন নিজে দাহ্য এবং নিজে দাহ্য, কিন্তু দহনের সহায়ক নয়, এই কথাটা মনে রাখতে হবে। এবং হাইড্রোজেন নীল শিখায় জ্বলবে। হাইড্রোজেন যদি হাইড্রোজেন জ্বলার মানে কি? বাতাসের অক্সিজেনের মাধ্যমে জ্বলা, এবং সেই জ্বলাটা কি শিখায় হবে? নীল শিখায় হবে। হাইড্রোজেন যদি বাতাসের অক্সিজেনের মধ্যে জ্বলে, বাতাসের অক্সিজেনের মধ্যে তুমি যদি এখানে তাপ দাও, তাহলে হাইড্রোজেন জ্বলে উৎপন্ন করবে। এখানে যদি তুমি তাপ দাও, হাইড্রোজেন জ্বলে উৎপন্ন করবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে জল বা জলীয় বাষ্প উৎপন্ন করবে, এবং এক্ষেত্রে ব্যালেন্স হবে এইটা। তো দেখো, এবং এই হাইড্রোজেনটা যখন জ্বলবে, দহন যখন হবে, তখন কিন্তু হাইড্রোজেন নীল শিখায় জ্বলবে। এই নীল শিখাটা হচ্ছে হাইড্রোজেনের জ্বলার হাইড্রোজেনকে চেনার একটা খুব বড় উপায়, যে হাইড্রোজেনটা যখন জ্বলে তখন কিন্তু নীল শিখায় জ্বলে ওঠে, এবং এক্ষেত্রে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই যখন অক্সিজেনের সঙ্গে জ্বলে তখন প্রচুর কিন্তু তাপ উৎপন্ন হয়, এই কথাটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তো হাইড্রোজেনের হচ্ছে দহন বিক্রিয়া। এবার আমরা করব অধাতুর সঙ্গে বিক্রিয়া। তাহলে নিশ্চয়ই দহন বিক্রিয়াটা বুঝলে। এবার আমরা করব অধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখো, আমরা সেকেন্ড যে রিয়াকশানটা করব, রিয়াকশান উইথ নন মেটালস। অধাতুর সঙ্গে বিক্রিয়া। অধাতুর সঙ্গে বিক্রিয়া কার বিক্রিয়া হবে? অধাতুর সঙ্গে আমরা বিক্রিয়া করব হাইড্রোজেনের। অধাতু বলতে আমি এখানে ধরে নিচ্ছি হ্যালোজেন। হ্যালোজেনগুলো খুব ভালো অধাতু। তো হ্যালোজেনের মধ্যে কী কী আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো হাইড্রোজেন এই হাইড্রোজেনটা যদি ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করবে, হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, হাইড্রোজেন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে, হাইড্রোজেন আয়োডিনের সঙ্গেও বিক্রিয়া করবে। চারটের সঙ্গেই বিক্রিয়া করে। অধাতু বলতে আমরা হ্যালোজেনকে ধরেছি, হাইড্রোজেন সবার সঙ্গেই বিক্রিয়া করবে, কিন্তু বিক্রিয়ার কন্ডিশন কিন্তু আলাদা আলাদা হবে। হাইড্রোজেন ফ্লুরিনের সঙ্গে অন্ধকার ঘরেই কিন্তু বিক্রিয়া করতে পারে। এই হাইড্রোজেন ফ্লুরিনের সঙ্গে অন্ধকার ঘরে, ডার্ক রুমে, অন্ধকার ঘরে ডার্ক রুমেই কিন্তু বিক্রিয়া করতে পারে, এবং এক্ষেত্রে তৈরি হবে হাইড্রোজেন ফ্লুরাইড। ডার্ক রুমে বিক্রিয়া করবে। হাইড্রোজেন যখন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে তখন সূর্যালোক চাই। সূর্যের আলো ছাড়া বিক্রিয়া করবে না, এবং এক্ষেত্রে তৈরি হবে 2HCl। হাইড্রোজেন যখন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে তখন কিন্তু সূর্যালোকের যে তাপ আমাদের কাছে আছে সেটাতে হবে না, আরও বেশি তাপ দিলে বিক্রিয়াটা হবে। তুমি যদি বিক্রিয়াটা বাইরে থেকে তুমি তাপ প্রয়োগ করো, তবেই কিন্তু হাইড্রোজেন আর ব্রোমিন বিক্রিয়া করবে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা হবে। উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া হবে। এই উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে 2HBr তৈরি করবে। এবং হাইড্রোজেন যদি আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে উচ্চ তাপমাত্রা লাগালেও খালি হবে না, উচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে তোমায় কিন্তু অনুঘটক লাগাতে হবে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং অনুঘটক, উচ্চ তাপমাত্রা
এবং উচ্চ তাপমাত্রা এবং প্ল্যাটিনাম অনুঘটক এই প্ল্যাটিনাম অনুঘটক এটা কিন্তু লাগাতে হবে, তবে কিন্তু এরা বিক্রিয়া করে 2HI তৈরি করবে। তো দেখো এই 4টে কন্ডিশনে আমরা কিন্তু হ্যালোজেনের সঙ্গে আমরা কিন্তু হাইড্রোজেনের বিক্রিয়াটা পাই। এবং এক্ষেত্রে একদম নিশ্চিত, দেখো ফ্লুরিনের ক্ষেত্রে কন্ডিশনটা সব থেকে লো, অর্থাৎ ডার্ক রুমে অর্থাৎ অন্ধকার ঘরেই ফ্লুরিন কিন্তু বিক্রিয়া করতে পারবে হাইড্রোজেনের সঙ্গে। তাহলে আমি যদি আর আয়োডিনের ক্ষেত্রে সব থেকে মানে ভালো কন্ডিশন হচ্ছে উচ্চ তাপমাত্রা, তার উপর আবার প্ল্যাটিনাম অনুঘটক। সুতরাং আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার এই হ্যালোজেনের বিক্রিয়ার সক্রিয়তার ক্রম খুঁজি, কে সব থেকে ভালো রিয়াক্টিভ হ্যালোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া হবে হ্যালোজেনের, তখন সেই হ্যালোজেনগুলোর মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ কে? অবশ্যই কিন্তু ফ্লোরিন। অর্থাৎ এক্ষেত্রে কারণ কন্ডিশন কম, আমি তো এখানে পরিষ্কার দেখাচ্ছি, তারপর যত তুমি নিচের দিকে যাচ্ছ কন্ডিশনটা বাড়ছে, শর্তগুলো বাড়ছে, আর শর্তগুলো বাড়ছে বলে তখন কিন্তু রিয়াক্টিভিটি কম হচ্ছে, সেটাই তার প্রমাণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি সক্রিয়তার ক্রম খুঁজি তাহলে ফ্লোরিন প্রথমে আসবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনগুলোর সক্রিয়তার ক্রম হচ্ছে এইটা, বুঝলে? এরপর আমরা করব, দেখো এটা আমরা করলাম অধাতুর সঙ্গে বিক্রিয়া। এরপর অধাতুর সঙ্গে বিক্রিয়ার মধ্যে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করলাম, এটা হ্যালোজেনের সঙ্গে এই কন্ডিশনে হলো। এরপর আমরা যেটা করব নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তোমরা সবাই জানো নাইট্রোজেন একটা অধাতু, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া তোমরা সবাই করেছো। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া গ্যাস। এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে এটাই করেছিলে। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করবে এবং তৈরি করবে কি? অ্যামোনিয়া গ্যাস। এখানে যদি তুমি ব্যালেন্স করো তাহলে N2 + 3H2 2NH3। এখানে কি লাগবে? 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ATM প্রেশার, তারপরে এফি চূর্ণ অনুঘটক। তোমরা একটা ক্লাস 10-এ করেছিলে এফি চূর্ণ হেবার পদ্ধতি, এফি চূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপক, এটা কিন্তু লাগবে এবং এটাতে অ্যামোনিয়া তৈরি হবে। এবং এইভাবেই কিন্তু আমরা তৈরি করতে পারি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করতে পারি। এটা নাইট্রোজেন যেহেতু একটা অধাতু, সুতরাং এখানে অধাতুর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেনের কীরকম হচ্ছে সেটাও দেখানো যাচ্ছে। সালফারের সঙ্গে বিক্রিয়া, সালফারের সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে তৈরি হবে হাইড্রোজেন সালফাইড H2S। সালফারের সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে তৈরি হবে H2S বা হাইড্রোজেন সালফাইড। এবং এক্ষেত্রেও হাইড্রোজেনের বিক্রিয়াগুলো খুব উচ্চ তাপমাত্রায় ঘটে, আমি বলেছি। সুতরাং এক্ষেত্রেও টেম্পারেচার লাগবে প্রায় 700 কেলভিনের কাছাকাছি। এক্ষেত্রে টেম্পারেচার লাগবে 700 কেলভিনের কাছাকাছি, বুঝতে পারলে? সুতরাং সব বিক্রিয়াই কিন্তু হাই টেম্পারেচারে ঘটছে হাইড্রোজেনের বিক্রিয়াগুলো। তো দেখো ওখানে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়াগুলোতে হয়তো হাই টেম্পারেচার লাগছে না, মানে ফ্লোরিন আর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াতে, কারণ ফ্লোরিন ক্লোরিন অ্যাক্টিভ বলে ওখানে কিন্তু বিক্রিয়াটা সাধারণ তাপমাত্রাতেই হয়ে যাচ্ছিল। এবার দেখো আমরা কার্বনের সঙ্গে বিক্রিয়ায়, কার্বন একটা অধাতু, কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া হয় তাহলে কি হতে পারে? কার্বনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া হলে এখানে 1200 দুরকম টেম্পারেচারে তুমি দুরকম কন্ডিশনে বিক্রিয়া করতে পারো। এখানে 1275 কেলভিন টেম্পারেচারে বিক্রিয়া করতে পারো, সেক্ষেত্রে উৎপন্ন হবে CH4 মিথেন। কার্বনের সঙ্গে হাইড্রোজেন যদি 1275 কেলভিন টেম্পারেচারে উত্তপ্ত করো তাহলে কিন্তু উৎপন্ন হবে মিথেন। আর এখানে যদি কার্বনের সঙ্গে হাইড্রোজেন যোগ করে এখানে যদি তড়িৎস্ফুলিঙ্গ মানে ইলেকট্রিক্যাল স্পার্ক, তড়িৎস্ফুলিঙ্গ তুমি যদি এখানে দাও, তড়িৎস্ফুলিঙ্গ ইলেকট্রিক্যাল স্পার্ক যদি যোগ করো এবং 3300 কেলভিন যদি তুমি টেম্পারেচার রাখো, তাহলে কিন্তু এক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে অ্যাসিটিলিন C2H2। অ্যাসিটিলিন তৈরি করবে তড়িৎস্ফুলিঙ্গ। তড়িৎস্ফুলিঙ্গ মানে ইলেকট্রিক্যাল স্পার্ক, মানে ইলেকট্রিক যে একটা স্পার্ক বেরোয় না, মানে একটা জ্যোতি, মানে একটা ইলেকট্রিক্যাল স্পার্ক যেটা বেরোয়, মানে একটা আলো টাইপের। তো সেই তড়িৎস্ফুলিঙ্গের উপস্থিতিতে 3300 কেলভিন তাপমাত্রায় কার্বন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে C2H2। C2H2 মানে কি? অ্যাসিটিলিন। অর্থাৎ কন্ডিশনের উপর ভিত্তি করে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করবে, এবং এটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। তো এই গেল অধাতুর সঙ্গে বিক্রিয়া। অধাতুর সঙ্গে বিক্রিয়ার মধ্যে আমরা করলাম হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, সালফারের সঙ্গে বিক্রিয়া, কার্বনের সঙ্গে বিক্রিয়া। খুব ভালো করে এটা করবে। এবার ধাতুর সঙ্গে বিক্রিয়া করব আমরা। এরপরের যে রিয়াকশানগুলো করব সেটা হচ্ছে রিয়াকশান উইথ মেটালস, ধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া তোমরা তো জানো, ধাতুর মধ্যে আমি একটা সোডিয়াম ধাতু নিয়ে নিচ্ছি। এই সোডিয়াম ধাতু নিয়ে নিলাম, এর সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে
তাহলে কি তৈরি হবে? হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, NaH তৈরি হবে, সোডিয়াম হাইড্রাইড। এবং সোডিয়াম হাইড্রাইড যদি ব্যালেন্স করো 2NaH, এখানে 2Na, এই সোডিয়াম হাইড্রাইড তৈরি হবে। ক্যালসিয়ামের সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া ঘটাও, ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করলে কী তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রাইড, CaH2, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে। অর্থাৎ ধাতুর সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে হাইড্রাইড তৈরি হয়। এবং এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যার কী পরিবর্তন হয় দেখো, এখানে হাইড্রোজেন ফ্রি স্টেটে আছে বলে জারণ সংখ্যা হচ্ছে 0, আর এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়? -1, কারণ হাইড্রাইডে হাইড্রোজেন জারণ সংখ্যা -1 হয়। এটা জারণ বিজারণ চ্যাপ্টারে আমি তোমাদের বলেছি যে হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1, বাদ বাকি সবার ক্ষেত্রে হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হয়। তো এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যার কী পরিবর্তন হচ্ছে? 0 থেকে -1-এ যাচ্ছে হাইড্রোজেন, 0 থেকে -1-এ যাচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যার হ্রাস ঘটছে। জারণ সংখ্যা যদি হ্রাস ঘটে তাহলে হাইড্রোজেন বিজারিত হয়, অর্থাৎ এখানে হাইড্রোজেনের বিজারণ ঘটছে। এখানে হাইড্রোজেন কী হচ্ছে? এই 0 থেকে যখন -1-এ যাচ্ছে তখন হাইড্রোজেনের কী ঘটছে? এখানে বিজারণ। আর যদি বিজারণ ঘটে তাহলে হাইড্রোজেন কী হিসাবে কাজ করবে? এখানে হাইড্রোজেন কিন্তু জারক রূপে কাজ করবে। এই বিক্রিয়াগুলোতে হাইড্রোজেন কিন্তু জারক রূপে আচরণ করে। জারক মানে যখন হাইড্রাইড ফর্মেশন হচ্ছে, কোনো মেটালের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যখন হাইড্রাইড ফর্মেশন হচ্ছে তখন হাইড্রোজেনের নিজে বিজারণ হচ্ছে, এবং নিজে যদি বিজারণ হয় হাইড্রোজেন তখন জারক রূপে কাজ করবে। বুঝতে পারলে? এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল করবে। এবং হাইড্রোজেন যে জারক রূপে কাজ করে তার একটা উদাহরণ যদি চায় তাহলে এই উদাহরণটা দিতে পারো বা এই উদাহরণটা দিতে পারো। ঠিক আছে, এবার আমরা করব ধাতুর সঙ্গে বিক্রিয়া করেছি, ধাতব আয়ন এবং ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া। আমরা এর পরের যে রিয়াকশানটা করব এটা হচ্ছে ধাতব আয়ন ও ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া। ধাতব আয়ন ও ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া, ধাতব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া। দেখো ধাতব আয়ন হিসাবে আমি Cu2+ নিচ্ছি, Cu2+, এই আয়নটাকে নিচ্ছে ধাতব আয়ন, কারণ কপারের আয়নটাকে আমি Cu2+ বলতে পারি। এই ধাতব আয়নটার সঙ্গে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে কি ঘটবে? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে উৎপন্ন হবে এই Cu2+ থেকে Cu উৎপন্ন হবে, Cu, এবং H2টা নিজে জারিত হয়ে তৈরি হবে H2O, H2ওটা নিজে জারিত হয়ে তৈরি হবে H2O। দেখো এক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু ঘটবে। না সরি, আমি ভুল বলছি, এখানে H2ওটা হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে 2H+ আয়নে জারিত হবে, কারণ এখানে চার্জ ব্যালেন্সের তো ব্যাপার আছে। দেখো তাহলে এখানে ধাতব আয়নের সঙ্গে ধাতব আয়ন Cu2+, এর সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে এখানে তৈরি হচ্ছে কপার, আর হাইড্রোজেন থেকে পরিণত হচ্ছে হাইড্রোজেন ক্যাটায়ন বা প্রোটন। এবার দেখো এখানে Cu2+ থেকে কপারে এটা জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0, আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো কী হচ্ছে, হাইড্রোজেন জারণ সংখ্যা এখানে হচ্ছে 0, আর এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +1, একটা হাইড্রোজেনের জন্য +1। তাহলে এখানে হাইড্রোজেনে কী হচ্ছে? জারণ সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে প্রক্রিয়াটা কী? জারণ বিজারণ চ্যাপ্টারে পড়েছিলাম, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে প্রক্রিয়াটা হচ্ছে জারণ। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে জারণ, এখানে হাইড্রোজেনের কিন্তু জারণ হয়েছে। আর হাইড্রোজেন যদি জারণ হয় তাহলে হাইড্রোজেন কী হিসাবে কাজ করবে? হাইড্রোজেন কিন্তু বিজারক রূপে কাজ করবে, বুঝতে পারলে? এবার ধাতব আয়নের সঙ্গে হচ্ছে ধাতব অক্সাইডের সঙ্গে একটা বিক্রিয়া দেখাই। ধাতব অক্সাইডের মধ্যে এখানে এই CuO এটাকে নিয়ে নিচ্ছি, কিউপ্রিক অক্সাইড, এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি। কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে Cu আর H2O। তুমি একদম নিশ্চিত থাকতে পারো এখানে হাইড্রোজেন কিন্তু বিজারক রূপে কাজ করছে, এবং হাইড্রোজেনের কাজই হচ্ছে এটা, হাইড্রোজেন বিজারক রূপে কাজ করে। এইটা হচ্ছে ব্যতিক্রম, যেখানে হাইড্রোজেন জারক রূপে কাজ করে হাইড্রাইড ফর্মেশনের সময়, কিন্তু হাইড্রোজেন হচ্ছে মূলত বিজারক। দেখো কেন বিজারক? কারণ এখানে H2 জারণ সংখ্যা হচ্ছে 0, আর এখানে H2 জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে এখানে জারণ সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে, আর যার জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা কিন্তু বিজারক। সুতরাং হাইড্রোজেন এখানে বিজারক। বুঝতে পেরেছো? তাছাড়া তুমি আরেকটাভাবেও চিন্তা করতে পারো, এখানে যে কিউপ্রিক অক্সাইড আছে সেই কিউপ্রিক অক্সাইড থেকে এখানে তৈরি হচ্ছে কপার, অর্থাৎ এখানে হাইড্রোজেন কী করেছে? এই অক্সিজেনটাকে নিজের কাছে টেনে নিয়েছে, অর্থাৎ এখানে কিউপ্রিক অক্সাইড থেকে কিউপ্রিক অক্সাইডের যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা কিন্তু এখানে নেই। আর রিমুভাল অফ অক্সিজেন ইজ কল্ড, মানে অক্সিজেন যদি কোথাও বেরিয়ে যায় সেটাকে আমরা বলবো বিজারণ।
সুতরাং এই সিইউ থেকে সিইউ এটা কী ঘটেছে, বিজারণ ঘটেছে। আর এই বিজারণটা ঘটালো কে, এই বিজারণটা ঘটালো হচ্ছে হাইড্রোজেন। সুতরাং হাইড্রোজেনটা কী হিসাবে কাজ করছে এখানে, হাইড্রোজেন কিন্তু বিজারক রূপে কাজ করছে, বুঝতে পারলে? সুতরাং হাইড্রোজেন জারক রূপেও কাজ করতে পারে, হাইড্রোজেন বিজারক রূপেও কাজ করতে পারে, এটা ভালো করে করবে। এবার দেখো এরপরে যেটা করব, তো ধাতুর সঙ্গে বিক্রিয়া এবং এটা করলাম। এরপরের যে বিক্রিয়াটা করব হাইড্রোজেনের, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া। এরপরের যে বিক্রিয়াটা করব সেই বিক্রিয়াটা হচ্ছে, দেখো সেই বিক্রিয়াটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া। কার্বন মনোঅক্সাইডের সংকেত তোমরা জানো, সিও। কার্বন মনোঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া, দেখো একটা কথা তোমাদের একটু বলে দিই, যে সিও যখন লিখবে তখন সি আর ও এটা কিন্তু বড় বড় করে লিখবে। আর যদি তুমি সি বড় হাতের লিখে যদি ওটা যদি ছোটো হাতের লেখো, তাহলে কিন্তু কোবাল্ট হয়ে যাবে। এই কথাটা খেয়াল রাখবে, সব সময় খেয়াল রাখবে। কার্বন মনোঅক্সাইডে হচ্ছে সিও, এ দুটোই কিন্তু বড় বড় করে লিখতে হবে, বড় অ্যালফাবেট হবে, বড় লেটারটা হবে। সুতরাং এই কার্বন মনোঅক্সাইডের সঙ্গে যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে কি হবে, দেখো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করছে তখন তৈরি হচ্ছে, এখানে কিন্তু একটা অনুঘটক লাগবে, 700 কেলভিন টেম্পারেচার লাগবে। 700 কেলভিন টেম্পারেচার, হাই টেম্পারেচার, 200 এটিএম প্রেশার লাগবে, 200 এটিএম প্রেশার, 700 কেলভিন টেম্পারেচার, 200 এটিএম প্রেশার। এবং এখানে জেডএনও আর সিআর2 হচ্ছে অনুঘটক। জেডএনও জিঙ্ক অক্সাইড আর সিআর2O3 এই অনুঘটকটা লাগবে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। তো জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনকে যদি তুমি 700 কেলভিন টেম্পারেচার এবং 200 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে এক্ষেত্রে এরা কিন্তু যুক্ত হয়ে তৈরি করবে মিথানল বা মিথাইল অ্যালকোহল, এবং সেই মিথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3OH। এটা তোমরা ক্লাস 12-এ যখন অ্যালকোহল চ্যাপ্টার আছে তখন পড়বে। এবং এখানে এটা যেটা তৈরি হচ্ছে নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথানল বা মিথাইল অ্যালকোহল। এবং এখানে যদি ব্যালেন্স করো CO+2H2 সমান CH2OH। এই সুতরাং কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা ভালো করে করবে। এবার আমরা করব, দেখো জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া। জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া। তো দেখো আমি তোমাদের একদম অল্প কথায় বলবো, তোমাদের এত মানে বেশি করার দরকারও নেই, এত বড় বড় বিক্রিয়া মনে রাখার দরকার নেই, বইতে যেরকম আছে। জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া, দেখো জৈব যৌগ, তুমি একটা জৈব যৌগ নাও, ধরো আমি ইথিলিন ডবল বন্ডেড। দেখো আমি ডবল বন্ডেড এই একটা জৈব যৌগ নিয়েছি, সেটা হচ্ছে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। তোমরা জানো ইথিলিনের, তোমরা ক্লাস 10-এ করেছো, ইথিলিন হচ্ছে এইটা। এই ইথিলিনকে যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাও, ইথিলিনের সঙ্গে যদি হাইড্রোজেন বিক্রিয়া ঘটাও, এটা নিকেল অনুঘটকের উপস্থিতিতে, নিকেল ক্যাটালিস্টের উপস্থিতিতে, তাহলে কি হয়েছিল মনে পড়ছে, কি করেছিলে তোমরা? তো দেখবে এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়েছিল, আর এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এই কার্বনটার সঙ্গে যুক্ত হয়েছিল, আর আরেকটা হাইড্রোজেন এই কার্বনটার সঙ্গে যুক্ত হয়েছিল। অর্থাৎ কি হয়েছিল, দেখো এই এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হলো, অর্থাৎ কার্বনের একটা হাত খালি হলো, একটা যোজ্যতা ফ্রি হলো। সেই ফ্রি যোজ্যতায় এখানে দুটো হাইড্রোজেন তো ছিলই, সেই আরেকটা যোজ্যতায় এখানে আরেকটা হাইড্রোজেন চলে এলো, এই হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন চলে এলো। এক্ষেত্রেও তাই, এই কার্বনটার এই দুটো হাইড্রোজেন তো ছিল, আর এখানে ডবল বন্ড ছিল, মানে একটা যোজ্যতা ফ্রি হয়ে সিঙ্গেল বন্ড হয়েছে, সুতরাং এক্ষেত্রেও আরেকটা H কিন্তু চলে এলো। এবং এক্ষেত্রে দেখো আমরা কি পেলাম, এক্ষেত্রে আমরা পেলাম, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন থেকে আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি নিকেল অনুঘটকের উপস্থিতিতে, এবং তৈরি হয়েছে কি, তৈরি হয়েছে ইথেন। এই প্রক্রিয়াটা আমাদের এইটাতে হচ্ছে ইথেন, আর এটার নাম হচ্ছে ইথিলিন, এটার নাম হচ্ছে ইথিলিন। এই ইথিলিন থেকে ইথেন প্রস্তুতিতে কিন্তু আমরা হাইড্রোজেনটাকে ব্যবহার করলাম। এবং এই যে প্রক্রিয়া কোনো জৈব যৌগে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন। সুতরাং এখানে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় ইথিলিন ইথেনে কিন্তু রূপান্তরিত হচ্ছে, এবং এটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন। মানে হাইড্রো ফর হাইড্রোজেনেশন প্রক্রিয়া। সুতরাং ইথিলিনের হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় আমরা কিন্তু ইথেন পাচ্ছি। এবং দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে আমরা যে ভেজিটেবল অয়েলগুলো পাই, মানে ভেজিটেবল অয়েল মানে আমরা যে
মানে ধরো ভেজিটেবল জৈব যে অয়েলগুলো, যেমন ধরো সয়াবিন তেল বা তোমার পাইন তেল, এই তো ভেজিটেবল যে অয়েলগুলো পাই, সেই ভেজিটেবল অয়েলগুলো থেকে যদি ভেজিটেবল অয়েলে সেখানে কিন্তু অসম্পৃক্ত ডবল বন্ডেড বন্ধন কিন্তু সেখানে থাকে। অর্থাৎ যে জৈব যে তেলগুলো, সেই তেলগুলোতে মানে আমরা যে জৈব জায়গা থেকে যে তেলটা পাই সেখানে কিন্তু ডবল বন্ডেড থাকে। সেই ডবল বন্ডেড তেল মানে তেলের সঙ্গে আমরা যদি সেখানে হাইড্রোজেনটা যোগ করি, তাহলে কিন্তু সেই তেলটা চর্বিতে পরিণত হয় এবং সেটাকে আমরা বলবো ঘি বা চর্বিতে পরিণত হয়, যেটা ডালডা জাতীয় পদার্থে পরিণত হয়। এবং সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো তেলের হাইড্রোজেনেশন। তোমাদের বইতে একটা বড় করে বিক্রিয়া দেওয়া আছে, না করলেও হবে, তুমি কনসেপ্টে খেয়াল রাখো যে যেসব জৈব যে মানে ভেজিটেবল যে অয়েলগুলো আছে, ভেজিটেবল অয়েলগুলোর মধ্যে সয়াবিন তেল, চীনাবাদাম তেল, তুলা বীজ তেল ইত্যাদি, এই তেলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে আমরা তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়াটা সম্পন্ন করলাম। এবং তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়া আমাদের কী উৎপন্ন হবে? আমাদের তেল থেকে চর্বি জাতীয় পদার্থ উৎপন্ন হবে। এবং সেই চর্বি জাতীয় পদার্থ আমাদের কাছে কী নামে পরিচিত? আমাদের কাছে ঘি বা ডালডা এইসব নামে পরিচিত। সুতরাং এই তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়া আমরা কিন্তু হাইড্রোজেন ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু তেল থেকে আমরা কিন্তু চর্বিতে পরিণত করতে পারি। এটা প্রক্রিয়াটা তোমরা করবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা তোমাদের বলি, এইখানে আরেকটা জৈব যৌগের সঙ্গে বিক্রিয়াতে ধরো এখানে কোনো অ্যাসিটালডিহাইড আছে, এটা তোমরা এখন এই মুহূর্তে হয়তো বুঝবে না, মানে অর্গ্যানিক, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, তোমরা অল্প কথায় একটু জেনে নাও। তো অ্যাসিটালডিহাইডে যদি এখানে কোনো অবস্থায় যদি তুমি হাইড্রোজেন লাগাতে পারো, মানে কোনো অবস্থায় যদি হাইড্রোজেন তুমি এখানে বিক্রিয়াটাতে করতে পারো, হাইড্রোজেন জেনারেটর হিসাবে মানে হাইড্রোজেন উৎপাদক হিসাবে অন্য কোনো পদার্থ যোগ করতে হবে। তো এখানে যদি H2 যদি তুমি যোগ মানে আনতে পারো, তাহলে কিন্তু এই অ্যাসিটালডিহাইডের এই যে CHO গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু CH2OH গ্রুপে পরিণত হয়। অর্থাৎ এই CHO গ্রুপটা এখানে পরিণত হবে CH3CH2OH গ্রুপে পরিণত হবে এবং অ্যাসিটালডিহাইড তখন কিন্তু অ্যালকোহলে পরিণত হবে। এবং এখানে H2টা কিন্তু এরকমভাবে মানে ডাইরেক্ট H2 যোগ করা যাবে না, এখানে কোনো বিজারক পদার্থ দিতে হবে। যেমন ধরো বিজারক পদার্থ হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4। এই সোডিয়াম বোরোহাইড্রাইড এইটা যোগ করতে পারি। এই সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই সোডিয়াম বোরোহাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেনটা আমরা পাবো। সেই হাইড্রোজেনটা এই CHO গ্রুপকে বিজারিত করে CH2OH গ্রুপে পরিণত হবে এবং এক্ষেত্রে অ্যাসিটালডিহাইড কিন্তু অ্যালকোহলে পরিণত হবে। এই কথাটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, যেটা আমি তোমাদের সাম্যাবস্থা চ্যাপ্টারেও বলেছিলাম, যে এই যে H+ আয়ন, এই H+ আয়ন এটা যখন কোনো একটা হাইড্রোজেন ঘটিত যৌগ যখন জলের মধ্যে মানে জলে যখন আদ্র বিশ্লেষণ হয়, তখন H+ আয়নটা সৃষ্টি হয়। যেমন ধরো আমি তোমাকে বলছি, যেমন ধরো HCl, এই HClটা যখন জলের মধ্যে পড়ছে তখন কি প্লাস আয়ন সৃষ্টি হচ্ছে? H+ আর Cl-। অর্থাৎ HCl-এর যখন আদ্র বিশ্লেষণ হচ্ছে, HCl-কে যখন তুমি মানে HCl যখন জলীয় দ্রবণ তৈরি করছো, তখন সেখানে কি তৈরি হচ্ছে? H+ আয়নটা তৈরি হচ্ছে। কিন্তু এই H+ আয়নের কিন্তু তেমনভাবে অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? কারণ H+-এর এখানে H+-এর আকারটা কিন্তু খুব ছোট, আকারটা ছোট বলে এর পজিটিভ চার্জ ডেন্সিটি মানে পজিটিভ চার্জ ঘনত্ব খুব বেশি এবং এর উচ্চ হাইড্রেশন শক্তি, এর H+-এর উচ্চ হাইড্রেশন শক্তি বলে এখানে তো তুমি HCl-টাকে তো জলের মধ্যে যোগ করেছো, সেই জলের মধ্যে H2 আছে এবং এই H+-এর খুব হাইড্রেশন এনার্জিটা খুব বেশি। সুতরাং এই H+ আর H2O পরস্পর যুক্ত হয়ে এখানে কিন্তু H3O+ এই আয়নটা কিন্তু তৈরি করবে। H3O+ আয়ন তৈরি করে, H3O+ এই আয়নটা তৈরি করে এবং এই আয়নটাকে আমরা বলবো হাইড্রোনিয়াম আয়ন। আমরা মানে চলতি কথায় আমরা খুব সহজে দেখানোর জন্য আমরা HCl থেকে H+ এবং Cl- দেখিয়ে দিই, কিন্তু HCl-এর যখন জলীয় দ্রবণ তৈরি করবে তখন যে H+টা আসছে, সেই H+টার যেহেতু সাইজ ছোট বলে এর চার্জ ডেন্সিটি অর্থাৎ চার্জ ঘনত্বটা খুব বেশি এবং চার্জ ঘনত্ব যেহেতু বেশি এবং এর উচ্চ যে হাইড্রেশন এনার্জি জন্য এই H+টা কিন্তু H2-ওর সঙ্গে যুক্ত হয়ে H3O+, যেটাকে আমরা বলবো হাইড্রোনিয়াম আয়ন, সেই হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। সুতরাং প্রকৃতপক্ষে আমরা H+ লিখলেও আমরা সহজভাবে H+ লিখলেও H+ আয়নটা কিন্তু জলের মধ্যে H3O+ আয়নে পরিণত হয়, যেটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তো এই হচ্ছে হাইড্রোজেনের আমরা ধর্ম।
হাইড্রোজেনের ধর্মটা তোমরা ভালো করে করবে। আমি ছোট ছোট করে পাঠ করছি এবং এর সংক্রান্ত পরিচ্ছদ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবসময় করবে। ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্ন যদি তুমি করতে পারো, মানে প্রত্যেকটা জিনিস টপিকটা পড়ে যাওয়ার পরে যে কোশ্চেনটা আছে, এবং খালি করলে হবে না, এটা তোমার খাতায় লিখতে হবে, তবে কিন্তু হবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি খুব সোজা। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে একদম কোনো ঘুরিয়ে প্রশ্ন পড়বে না। আমি যে কথা আজকে বলেছি বা এতদিন ধরে বলে চলেছি, দেখবি ইনঅর্গানিক কেমিস্ট্রি তার মধ্যে থেকেই প্রশ্ন পড়বে। তোমরা ততক্ষণে এই ইনঅর্গানিক কেমিস্ট্রির যে জিনিসটা পড়ালাম এর সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কিছু অসুবিধা তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর এটাকে তোমরা ভালো করে দেখো। এরপরে আমরা হাইড্রোজেনের অন্য একটা এপিসোড নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।